চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কবি ও লেখক মালিক মোস্তাকিম। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। জি, বলতে বলতে চলে এলো বইমেলা, এবং বইমেলা এলেই অন্যরকম একটা আকর্ষণ তৈরি হয়ে যায় সবার মধ্যে, যে মেলায় যাব, বই নিব, এবং লেখকদের জন্য স্পেশালি অন্যরকম একটা অনুভূতি কাজ করে। সো এবারের বইমেলা নিয়ে আপনার কি মতামত রয়েছে, বা ও কিরকম আসলে আবেগ কাজ করছে? দেখুন, বইমেলা আমাদের প্রাণের উৎসব। আমরা সারা বছর এই বইমেলার জন্য অপেক্ষা করি। বিশেষ করে আমরা যারা লেখালেখি করি তারা কিন্তু সারা বছর অপেক্ষায় থাকি যে কখন ফেব্রুয়ারি আসবে এবং আমাদের লেখকদের সাথে দেখা হবে, আমাদের পাঠকদের সাথে দেখা হবে। প্রকাশনীগুলো এই সময় তাদের যারা লেখক তাদেরকে এক ধরনের একটা সম্মিলন ঘটায়। সব মিলে বইমেলা আমাদের প্রাণের স্পন্দন, বইমেলা আমাদের প্রাণের উৎসব, এবং বইমেলা এই শব্দটি ভাবতেই আমাদের ভীষণ ভালো লাগে। এবং সামনে বইমেলা আসছে, একেবারেই অত্যাসন্ন বইমেলা। বইমেলা আসছে, এটি মানে শুনতেই আসলে এক ধরনের আনন্দের জোয়ার বয়ে যায় আমাদের বিরাজ করছে। এবারে বইমেলা নিয়ে আসলে প্রত্যাশাটা কি আপনার কাছে? এবারের বইমেলা সবসময় আমাদের সুন্দর স্বপ্ন দেখায়, কারণ আমাদের যে ভাষার কথা যদি আমরা বলি, বাংলা ভাষা আমাদের সুন্দর স্বপ্ন দেখায়। এবং বইমেলা এই ভাষার উদ্ভব এবং বিকাশে এবং বাংলা সাহিত্যের বিকাশেও কিন্তু বইমেলা অনেক বড় একটি ভূমিকা রয়েছে, ওতপ্রোতভাবে জড়িত। তো বইমেলা আসছে, এটি নিঃসন্দেহে আমাদের জন্য আনন্দের। এবং আমি মনে করি যে বইমেলা আমাদের নতুন করে নতুন স্বপ্ন দেখায়। এখন আমরা নতুন বাংলাদেশে আছি, এবং এই বইমেলা আমাদের নতুন করে নতুন বাংলাদেশ বিনির্মাণের একটি স্বপ্ন দেখাবে বলে আমি মনে করি। জি অবশ্যই, এবং মেলায় অনেক ধরনের দিক আছে, ভালো খারাপ মিলিয়ে। সো আপনার কাছে জানতে চাই, বইমেলা নিয়ে আপনার কাছে সবচেয়ে ভালো কোন দিকটি লাগে এবং খারাপ দিকটি কোনটি লাগে? সবচেয়ে ভালো লাগে, আমি যেমনটি বলছিলাম, যে এখানে সারা দেশের লেখক যারা, তারা বইমেলা উপলক্ষে চলে আসে। ইভেন শুধু সারা দেশের নয়, দেশের বাইরে যারা থাকে তারাও কিন্তু এই বইমেলা উপলক্ষে চলে আসে। আমি দেখেছি আমার অনেক লেখক বন্ধু, তারা লন্ডন থেকে, তারা ইউএসএ থেকে এই বইমেলা উপলক্ষে চলে আসে, এবং পুরো মাসটা কিন্তু তারা এই ঢাকায় থাকে এবং বইমেলায় প্রত্যেকদিন যায়। অন্যান্য লেখকদের সাথে তার দেখা হয়, তাদের পাঠকদের সাথে দেখা হয়। সুতরাং লেখক পাঠকের এই দেখার মাধ্যমে এক ধরনের সম্পর্ক কিন্তু গড়ে ওঠে। পাঠকের সাথে লেখকের এক ধরনের সম্পর্ক তৈরি হয়, প্রকাশকের সাথে এক ধরনের সম্পর্ক তৈরি হয়। সব মিলিয়ে আমার মনে হয় যে এটি সকলের জন্যই অত্যন্ত ভালো একটি দিক, খুব সুন্দর একটি উৎসবই বলবো আমি এটিকে। যদি খারাপ দিকের কথা বলি, বা কোন পার্টটা আসলে আপনার ভালো লাগে না, বা সেটা যদি সংস্কার করা যেত সে ব্যাপারে যদি? না, আসলে বইমেলার কিছু টুকিটাকি সমস্যা থাকে, কিন্তু আমার মনে হয় যে সেগুলো আমরা খুব বেশি একটা আমলে নেই না, আমরা অনেকগুলো ওভারলুক করি। মানে পজিটিভটা এত বেশি থাকে, নেগেটিভ টুকটাক থাকলে ওটা আমার মনে হয় বইমেলা পড়ার সময় বইমেলার যে অ্যারেঞ্জমেন্ট যেটি হয় সেটি একটু মনোযোগ দিয়ে দেখা দরকার। আর অনেক সময় বইমেলায় ধুলা হয়, যদিও এবার ধুলা হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এখন শীতকাল এবং ফেব্রুয়ারিতেও শীত থাকবে বলে আমি মনে করি। তারপরে এই বিষয়গুলো মাথায় রেখে বইমেলার যে টোটাল অ্যারেঞ্জমেন্ট, আমার মনে হয় সেটি যদি করা যায় তাহলে ভালো হবে। এবং স্টলগুলোর মধ্যে যদি পর্যাপ্ত জায়গা থাকে, যাতে পাঠক যারা আসে, দর্শনার্থী যারা আসে, তারা যাতে খুব ইজিলি মুভ করতে পারে, স্টলগুলোতে দাঁড়িয়ে বই দেখতে পারে। এবং একজন পাঠক কিন্তু যখন একটা বই কেনে, তার আগে দাঁড়িয়ে একটু পড়তে চায়, একটু কাভারটা খুলে দেখতে চায়, একটু ভিতরে 2-4 লাইন পড়ে দেখতে চায়, এবং সেই বইটা যদি তার ভালো লাগে তবে কিন্তু সে কিনতে চায়। তার মানে স্টলের সামনে যদি একটু জায়গা রাখা যায়, পাঠক যদি একটি বই নিয়ে 1 মিনিট বা 2 মিনিট দাঁড়িয়ে পড়তে পারে এবং পড়ার পরে সিদ্ধান্ত নিতে পারে বইটি সে নেবে কি নেবে না, তাহলে আমার মনে হয় যে এটি বইমেলার একটি সুন্দর দিক হতে পারে। খুব সুন্দর একটি কথা বলেছেন। এবং এইবারের বইমেলাটা কিন্তু একটু অন্যভাবেই আমাদের মনে হয় যে আমাদের মাঝে আসবে। যেমন ওয়েদারও একটা ম্যাটার করছে, ওয়েদারও ভালো, সব মিলিয়ে একদম ভালো একটা পরিবেশে আমরা বইমেলাটা পাবো। এবারে বইমেলা আরেকটি দিক থাকবে মনে হয়, যেটি গত বছরও ছিল। আমার মনে হয় যে মেট্রো রেলের কারণে গত বছর কিন্তু বইমেলায় প্রচুর পাঠক এসেছে, দর্শক এসেছে। আমার মনে হয় যে এবছরও সেই ধারাটি অব্যাহত থাকবে। জি, এটাও একটা ভালো গুণ আসলে। এবং আরেকটি বিষয়, আমরা গতবারের বইমেলাতে কিন্তু অনেক অপ্রত্যাশিত ঘটনা দেখেছি। যেমন অনেকেই বই লিখেছেন, সেটা নিয়েও কিন্তু একটা সমালোচনা হয়েছে, আলোচনা সমালোচনা। সেই ব্যাপারেও আপনার একটু মতামত জানতে চাই, যে এইবারের যে বইমেলাতে আগের বারের যে এই যে ঘটনাগুলো ঘটেছিল, যে অনেকের বই লেখা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, যে সবাই আসলে লেখক পাঠক হয়ে যাচ্ছেন, এই ব্যাপারে আপনার মতামত কি? না, এটি আমার মনে হয় যে বইমেলা এত বড় একটি উৎসব, সেখানে 2-4টি ছোট ছোট ঘটনা সেটি থাকতে পারে। আপনি যেটা বলেছেন যে
সব পাঠকরা লেখক হয়ে উঠছে, এটি আমার মনে হয় যে অনেক অ্যালার্মিং একটি বিষয়। কারণ সবাই তো আর লেখক হয়ে উঠবে না। জীবনানন্দ দাশ যেমনটি বলেছে যে সকলেই কবি নয়, কেউ কেউ কবি। এখন সকল পাঠক যদি লেখক হয়ে যায়, কবি হয়ে যায়, তাহলে আমার মনে হয় যে সেটি সমীচীন হবে না। আর এখানে আরেকটি বিষয় রয়েছে যে আমরা এখন যে যুগটিতে বাস করছি, যে সময়টিতে আমরা এখন বাস করছি, সেটি কিন্তু একেবারেই ডিজিটাল একটি যুগ, ডিজিটাল একটি প্ল্যাটফর্ম। এখন আপনি যদি কিছু একটা লেখেন, সেটি লিখে কিন্তু সাথে সাথে আপনি ফেসবুকে দিয়ে দিতে পারবেন, সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে দিয়ে দিতে পারেন, এবং সেখানে দেওয়ার পরে আপনি দেখবেন যে কিছু মানুষ কিন্তু আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে, কিছু মানুষ খুবই ভালো বলছে। এবং আমরা স্বভাবতই ভালোটা বেশি বলি, মানুষকে সমালোচনাটা আমরা কম করি, এবং সমালোচনাটা কিন্তু আমরা নিতেও চাই না, সেটিও বড় একটি বিষয়। তো যখন আপনার চারপাশে মানুষ আপনাকে অ্যাপ্রিসিয়েট করে, তখন মনে হয় যে আমার মধ্যে একটা কিছু হচ্ছে, আমি বোধহয় খুব ভালো লিখছি, এবং তার মধ্যে এক ধরনের লেখার তাগিদ চলে আসে, ইন্সপিরেশনে চলে আসে। এটি যে সবসময় খারাপ তা কিন্তু নয়, কারণ এটি আবার অনেক সময় ভালো, কারণ যারা ভালো লেখে তারা যদি ইন্সপিরেশন পায় তারা কিন্তু আরও ভালো লিখবে, আরও ভালো লিখবে। তো এটা একেবারে দোষের কিছু নয়। আমার মনে হয় যে পাঠকই আসলে বেছে নেবে যে কে ভালো লিখছে আর কে ভালো লিখছে না, কোন লেখাটি সুন্দর, কোন লেখাটি পাঠককে টানছে, কোন লেখাটি পাঠককে টানছে না। আমার মনে হয় যে সেই সিদ্ধান্তটি পাঠকের হয়েই থাক। আচ্ছা, এবারে বইমেলায় আপনার কোন বই আসছে এবং বইয়ের বিশেষত্ব কি একটু জানতে চাই। এবারে বইমেলা আমার একটি কবিতার বই আসবে, অন্য প্রকাশ থেকে বইটি আসবে। বইটির কাজ চলছে, হোপফুলি যে বইমেলার একেবারে প্রথম সপ্তাহে বইটি চলে আসবে। বইটির নাম দিয়েছি ঝাপটানো ডানার প্যাডেল। একটু ডিফারেন্ট একটি নাম, ঝাপটানো ডানার প্যাডেল। তো আমার কবিতার একটি ধরন রয়েছে, আমার পাঠক যারা দীর্ঘদিন ধরে আমাকে পড়ে তারা আবার এই স্টাইলটি পছন্দ করে, আমার এই ডিফারেন্ট স্টাইলটি পছন্দ করে। তো আমি মনে করি যে যারা আমার কবিতার সাথে পরিচিত, যারা আমাকে দীর্ঘদিন ধরে পড়ে আসছে, আমার মনে হয় যে তাদের জন্য আমি এবছরও নতুন এবং ডিফারেন্ট কিছু তাদেরকে দিতে পারবো। আপনি কি ধরনের বই লিখতে বেশি পছন্দ করেন? নাটক দিয়ে শুরু হলেও পরবর্তীতে আমি বেশ কিছু উপন্যাসও লিখেছি এবং পাশাপাশি কবিতাও লিখেছি। তো শেষ পর্যন্ত আমি কবিতাতেই থিতু হয়েছি, এবং এখন পর্যন্ত আমার ধ্যান এবং জ্ঞানের যে কেন্দ্রবিন্দু সেটি হচ্ছে কবিতা। মূলত আমি কবিতাই লিখছি এবং কবিতাতেই আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা, এবং আপনার আরেকটি লেখা বই রয়েছে যেটি হচ্ছে সেলাই করা হাওয়ার গান। এটাও একটু ডিফারেন্ট নেম। সো এই নামটার পেছনের রহস্যটা কি এবং এই বইটি বিশেষত্ব সম্পর্কে একটু জানতে চাই। এটি আমার গত বছরের বইমেলার যে বই, সেলাই করা হাওয়ার গান। এটা শুনতেই একটু ডিফারেন্ট লাগে। তো আমার মনে হয় যে এই বইয়ের যে কবিতাগুলো আছে সেই কবিতাগুলো ডিফারেন্ট। আমি এই কবিতা বইটিতে এই সময়কে ধরবার চেষ্টা করেছি, এবং আমরা জানি যে আমাদের যে সফট বিষয়গুলো, মানুষের জীবনে যে সফট বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আমি চেষ্টা করেছি এই বইটিতে কথা বলবার জন্য। কারণ আমি মনে করি যে আমরা সম্পর্ক সেলাই করি। এখানে খুব সুন্দর একটি লাইন রয়েছে, হাওয়ার ক্যানভাসে মূলত হৃদয় সেলাই করে অলিক উড়াল। এই যে আমরা মানুষ আপাত দৃষ্টিতে মনে হয় মানুষ কিন্তু উঠছে না, কিন্তু আমার মনে হয় যে মানুষ আসলে উঠছে, এবং এই উড়ে উড়ে যে সম্পর্কগুলো হয় মাছির মতো কিংবা প্রকৃতির মতো, সেই ডিফারেন্ট জিনিসগুলো, সেই একেবারে নন টেনজিবল সেই বিষয়গুলোকে আমি কবিতায় ধরবার চেষ্টা করেছি। আচ্ছা, বাহ, ভালো। আপনি সিরাজগঞ্জ থেকে ঢাকায় এসেছেন আসলে লেখক হওয়ার জন্য, কিংবা লেখালেখির অভ্যাসটা গড়ার পরে আপনি এই যে আসার যে জার্নিটা, তারপর ঢাকায় আসার পরে যে লাইফের স্ট্রাগল বা যে সময়টা আপনি পার করেছেন, সেই সময়গুলো নিয়ে একটু স্মৃতিচারণ যদি আমাদের সাথে করেন। আমি যেমনটি বলছিলাম যে আমার লেখালেখি শুরু হয়েছে কিন্তু গ্রামে। আমি যখন স্কুলে পড়ি, 9-10-এ পড়ি, সেই সময় আমার লেখালেখি শুরু। এবং আগেও যেমনটি বলেছি যে আমার শুরুটা হয়েছিল নাটক দিয়ে। আমি গ্রামে বেশ কটি নাটক লিখেছি। সেই নাটকগুলো আমি নিজে অভিনয় করেছি, এবং শুধু অভিনয় নয়, সেই নাটকগুলো আমি নিজে নির্দেশনাও দিয়েছি। তো সেখান থেকে মূলত শুরু। এরপরে নাটকের পাশাপাশি আমি কবিতা লিখতে শুরু করি, এবং ওই সময় আমি বেশ কিছু কবিতা লিখেছি বন্ধুকে গিফট করার জন্য, বান্ধবীকে গিফট করার জন্য, নানান অনুষ্ঠানে নানান অনুষঙ্গে আমি কবিতাগুলো লিখেছি। এরপর আমি উচ্চ মাধ্যমিক পড়বার জন্য ঢাকায় চলে আসি। আমি ঢাকা কলেজে ভর্তি হই। ঢাকা কলেজে ভর্তি হওয়ার পরে সেখানে আমি যে হলে থাকতাম, উত্তর ছাত্রাবাস, সেখানে আমাদের সিনিয়র যারা আছে তারা একটা পত্রিকা বের করতো, উন্মেষ নামে একটি সাহিত্য পত্রিকা বের করতো। এবং সেই সাহিত্য পত্রিকায়
আমার একটি কবিতা ছাপে, ললিতা কিচ্ছু বোঝে না, এরকম শিরোনামের একটি কবিতা। এবং সেই কবিতা আমার সিনিয়র জুনিয়র যারা ছিল তারা ভীষণ মাত্রায় অ্যাপ্রিসিয়েট করে, এবং সেই থেকে আমার মোটামুটি কবিতা লেখা শুরু। এরপরে উন্মেষে আমি নিজে কাজ করেছি, অনেকগুলো কবিতা সেখানে প্রকাশিত হয়েছে। তারপরে ঢাকা কলেজ শেষ করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি। সেখানেও আমি ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং ইংরেজি সাহিত্যের ছাত্র হওয়ার কারণে এই লেখালেখির একটি প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম আমি আসলে সেখানে পেয়েছিলাম। আমার বন্ধু যারা ছিল তারা লিটল ম্যাগাজিন করতো, ছোট পত্রিকা করতো। আমি শিক্ষক হিসেবে যাদেরকে পেয়েছি, সৈয়দ নজরুল ইসলাম, কবি খন্দকার আশরাফ হোসেন, কবির চৌধুরী, কাশীনাথ রায়, কাজল বন্দ্যোপাধ্যায়, এই বড় বড় স্যারদেরকে কাছে পেয়ে আমি সত্যিকার অর্থেই লেখালেখির জন্য যে প্ল্যাটফর্মটা দরকার, যে ক্ষেত্রটি দরকার, সেটি আসলে পেয়েছিলাম। এবং সেখান থেকে আমি নিজে পত্রিকা করেছি, স্রোত নামে একটি সাহিত্য পত্রিকা আমি বের করেছি। পরবর্তীতে অন্তর্দীপ নামে আরও একটি সাহিত্য পত্রিকা বের করেছি। মূলত সেখান থেকে এই কবিতার মধ্যে ডুবে যাওয়া, সাহিত্য, শিল্প, সংস্কৃতি চর্চার মধ্যে ডুবে যাওয়া। আচ্ছা, সাহিত্য পত্রিকায় কাজের অভিজ্ঞতা সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাই। দেখুন, সাহিত্য পত্রিকা হচ্ছে নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো। তো আমরা যে সময় সাহিত্য পত্রিকা বের করা শুরু করি, বিশ্ববিদ্যালয়ের জীবনে যখন আমি করি, স্রোতটা বিশেষ করে যখন করি, তখন আমরা বন্ধুরা মিলে প্রথমে এটিকে আমরা দেয়াল পত্রিকা আকারে শুরু করেছিলাম। আমরা তখন আমাদের হাতে পয়সা ছিল না, কারণ আমরা নিজেরাই সে সময় টিউশন করে চলতাম, এবং বন্ধুরা চাঁদা দিয়ে সেই প্রেসের যে খরচটি সেটি করতাম। এক ভাইকে দিয়ে ডিজাইন করতাম তার বাসায় গিয়ে, কারণ তার অফিসে করলে তাকে আলাদা করে পেমেন্ট দিতে হবে। তার বাসায় গিয়ে আমরা যদি করি তাহলে অল্প করে পেমেন্ট দিলেও হয়। তো আমরা সেই ভাইয়ের বাসায় যেতাম, কাঁটাবনে ছোট্ট একটি ঘুপচি ঘরের মতো করে সে থাকতো, সেখানে গিয়ে তাকে দিয়ে আমি ডিজাইনগুলো করতাম। এবং আমরা বন্ধুরা চাঁদা দিয়ে প্রেসে গিয়ে সেই প্রেসের বিলটা দিতাম। এবং কষ্ট হতো, বাট এক ধরনের ভালো লাগা কাজ করতো, ভীষণ রকমের ভালো লাগা কাজ করতো। সেখানে নিজের কবিতা ছাপতাম, আমাদের বন্ধুদের কবিতা ছাপতাম। তো এইভাবে আসলে আমাদের যে লিটল ম্যাগাজিন করার অভিজ্ঞতা, সেটি কষ্টের ছিল, বাট অনেক আনন্দের ছিল, অনেক মধুর ছিল সেই দিনগুলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। খুব গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আমরা কথা বলেছি, আশা করছি দর্শকদেরও ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনার জন্য শুভকামনা, এবং এটিএন বাংলার দর্শক যারা, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। বেশি বেশি করে কবিতা পড়বেন, বেশি বেশি করে বই পড়বেন। আগামী প্রজন্ম হবে শিল্প, সাহিত্য এবং সংস্কৃতির একটি নতুন প্রজন্ম। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুক